ভাই রে ভাই, যাদের সোনা পাখি ছোট হয় তাদের যে কি যন্ত্রণা তা এই সিনেমাটি দেখার আগে আমার জানা ছিল না। সোনা ছোট হওয়ার কারণে একটা ছেলেকে যে কতটা অপমান সহ করতে হয়, তার না টেকে গার্লফ্রেন্ড আর না করতে পারে বিয়ে। আর যদিও বা সে কোনোভাবে বিয়ে করে ফেলে, তো বিয়ের পর নিজের এই গোপন সমস্যার কারণে তাকে যে কতটা প্রবলেম ফেস করতে হয়, সেটা এই মুভিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, আমাদের আজকের এই মুভির গল্প সেই সব ভাইদের জন্য যারা তার ছোট্ট টুনটুনির জন্য সবসময় চিন্তায় ভোগে। কারণ এই মুভিতে তোমরা জানতে পারবে কিভাবে ছোট পাখি বড় করে স্বাভাবিক জীবনে আসতে পারবে। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা রামমোহন নামে একজনকে দেখতে পাই, যে একজন মনোবিজ্ঞানের কাছে এসছে তার জটিল সমস্যার সমাধান করতে। এখানে আসার পর ডক্টর তাকে বারবার সমস্যার কথা জিজ্ঞেস করলেও লজ্জায় সে কিছু বলতে পারে না। আসলে রাম তার নিজের জন্য নয়, এখানে সে তার একমাত্র ছেলে আলুর দোষ নিয়ে কথা বলতে এসছে, যার নাম সন্তোষ। ডাক্তারের অনেক বোঝানোর পরে রাম তখন ডক্টরকে যখন তার দুঃখের কথা বলতে শুরু করে, রাম ডাক্তারকে বলে, স্যার, পৃথিবীর যেমন 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, ঠিক আমার জীবনও তেমনি 1 ভাগ সুখ আর 3 ভাগে দুঃখে ভরা। আর আমার দুঃখের একমাত্র কারণ হলো আমার ছেলের অতিরিক্ত কাম উত্তেজনা। ছোটবেলা থেকেই সে এসব অপকর্মে জড়িত। স্কুলে পড়ার সময় একদিন সে আমাকে তার টুনটুনি সম্পর্কে জিজ্ঞেস করে। তার ফেভারিট মুভি হলো ব্লু ফিল্ম, যা দেখে সে রোজ চোখের ব্যায়াম করে। আর তারপর সে তার কুরকুরানি মেটাতে প্রতিদিন বিভিন্ন মেয়েদের ছবি দেখে মারে। ছেলেটাকে আমি এসব কিছু থেকে ফেরাতে কিছুদিন আগে একটা বিয়ে করিয়ে দিই, কিন্তু বিয়ের কয়েকদিন পর বাসায় নতুন বউ রেখে সে অন্য আর একটা মেয়েকে ভাড়া করে নিয়ে আসে। ওর কামুকতার কোনো সীমা পরিসীমা নেই স্যার। যে করেই হোক ছেলেটাকে আমার ভালো চিকিৎসা দিয়ে স্বাভাবিক করে তুলতেই হবে। সব শুনে ডক্টর যখন রামকে বলে, ঠিক আছে, চিকিৎসার জন্য আপনার ছেলের সাথে কথা বলতে হবে, তো রাম তখন তার ছেলে সন্তোষকে ডেকে নিয়ে আসে। ডক্টর তাকে জিজ্ঞেস করে, তুমি এখনো পর্যন্ত কতগুলো মেয়েকে জবাংলা করে দিয়েছো? ডক্টরের কথা শুনে সন্তোষ বলে, স্যার, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি তো গত 3 মাস আগেও ভার্জিন ছিলাম। জবাবে ডক্টর বলে, ভুল কেন হবে? তোমার বাবাই তো আমাকে বলে গেল তুমি নাকি রোজ মিয়া খালিফার ভিডিও দেখে আর নানান মেয়েদের ধরে নিয়ে এসে তাদের সাথে ছোঁয়াছুঁই খেলো। ডক্টরের কথা শুনে সন্তোষ বলে, স্যার, এই পৃথিবীতে কি আজ পর্যন্ত বাবা তার সন্তানকে সঠিকভাবে বুঝতে পেরেছে? যদি আপনি সত্যিটা জানতে চান তাহলে আমাকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তো এরপর মুভি চলে যায় ফ্ল্যাশব্যাকে, যখন সন্তোষ স্কুলে পড়তো। চাকরি হারিয়ে রাম তখন বাসায় ফিরে এসে সন্তোষকে ধরে বেদম পিটিয়ে জয় বাংলা করে দেয়। তো এর কিছুদিন পর সন্তোষের গার্লফ্রেন্ড বাসা ফাঁকা পেয়ে সন্তোষকে ডেকে নিয়ে যায় টোনাটুনি খেলতে। টোনাটুনি খেলার সময় সন্তোষের ছোট টুনটুনি দেখতে পেয়ে গার্লফ্রেন্ড তখনই ব্রেকআপ করে সন্তোষকে বের করে দেয় তার বাড়ি থেকে। তো টুনটুনির সাইজ ছোট হওয়ার জন্যে সন্তোষের সাথে তার গার্লফ্রেন্ড ব্রেকআপ করার কারণে সন্তোষ তখন সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে তার টুনটুনির সাইজ বড় করবে। এই জন্য সে তখন অনলাইনে বিখ্যাত এসটিজি গ্রুপে জয়েন করে। এই গ্রুপে সন্তোষের মতো সব ছোট সাইজের লোকেদের সবাই পরামর্শ দিয়ে বেড়াতো যে কিভাবে কি করলে সাইজ বড় হবে। তো সন্তোষ ও তার প্রায় সব ফর্মুলা তার টুনটুনির উপর প্রয়োগ করে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এইভাবে দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়। আর রোজ সন্তোষ তার সাইজ বাড়ানোর জন্য সকাল সন্ধ্যা জনি সিংয়ের আশীর্বাদ নিতে থাকে। তো এভাবে একদিন আশীর্বাদ নেওয়ার সময় সন্তোষের মা সন্তোষকে চিন্না বলে ডেকে ওঠে। আসলে মা সন্তোষকে চিন্না বলেই ডাকে। চিন্না বলে ডাকায় সন্তোষ রাগ করে তার মায়ের কাছে এসে বলে, মা, তুমি আমাকে কখনো চিন্না বলে ডাকবে না। বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে সন্তোষের মা সুভদ্রার সম্পর্কে কিছু কথা বলে রাখি। সন্তোষের মা, যে কিনা সারাক্ষণই তার বাপের বাড়ির লোকেদের সাথে কথা বলায় ব্যস্ত থাকে, তবে সন্তোষের বাবার সাথে সন্তোষের মায়ের বাড়ির লোকের সম্পর্ক একদমই ভালো নয়। কারণ বিয়ের আগে সন্তোষের বাবাকে 10 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিয়ের পর মাত্র 10,000 টাকা যে তারা হাতে ধরিয়ে দিয়েছিল। যাই হোক, বাড়ি থেকে সন্তোষ তার সাইডে চলে যায়। সন্তোষ পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো এখানে আসার পর সন্তোষের কলিগ তাকে একটা কমপ্লিট দেখিয়ে বলে, ব্রো, এটাকে 3 ইঞ্চি বাড়াবো নাকি 4 ইঞ্চি? এই 3-4 ইঞ্চির কথা শুনে তো সন্তোষ খুবই রেগে যায়। কারণ দুঃখজনক হলেও এটাই সত্যি যে সন্তোষের রকেটের সাইজ এটাই ছিল। সন্তোষের এখন হুট করে রেগে যাওয়ার কারণ বুঝতে না পেরে কলিগ তখন সন্তোষের মুড ফ্রেশ করবার জন্য সন্ধ্যায় তাকে একটি বারে ডাকে। এখানে আসার পর সন্তোষের কলিগ তাকে জিজ্ঞেস করে, ব্রো, তুমি কেন এত হতাশায় ভুগছো? আমাকে সব কিছু খুলে বলো। সন্তোষ তো প্রথমে কিছুই বলতে চাইছিল না, কিন্তু বন্ধুর জোরাজোরিতে সন্তোষ তার বন্ধুকে প্রমিস করিয়ে কানে কানে বলে, ব্রো, আমার না টুনটুনির সাইজ অনেক ছোট। টুনটুনির সাইজ ছোট শুনতে পেয়ে বন্ধু তো তখন এক দৃষ্টিতে সন্তোষের প্যান্টের উপর তাকিয়ে থাকে, যেন সে প্যান্টের উপর থেকে সন্তোষের টুনটুনির দেখার চেষ্টা করছে। সন্তোষ তখন বন্ধুকে বলে,
বড়ো এভাবে তাকিয়ে থাকলে কিন্তু টুনটুনি বড় হবে না, তার চেয়ে বলো কি করতে পারি। জবাবে বন্ধু বলে, তাই তো বলি ব্রো, ইঞ্চি নিয়ে কথা বললে তুমি রেগে যাও কেন? টুনটুনি যত ছোট সমস্যা তত বড়। তবে উপায় একটা আমার কাছে আছে। এমন এক ডাক্তার আছে যে অপারেশন করে সাইজ বড় করে দিতে পারে। তো সাইজ বড় করার ডাক্তার আছে শুনে সন্তোষ খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে তাড়াহুড়ো করে সন্তোষ যখন সেই ডাক্তারের কাছে যায়, পথে তখন রং সাইড থেকে একটা মেয়ে স্কুটি নিয়ে এসে মেরে দেয়। লোকজন জড়ো হয়ে মেয়েটাকে বোকাঝোকা করলে সন্তোষ লোকেদের বাধা দিয়ে বলে, দোষ তো আমারই, আপনারা চলে যান। মেয়েটা তখন সন্তোষকে বলে, দোষ আমার হওয়ার পরও আপনি কেন নিজের উপর দোষ চাপিয়ে নিলেন? জবাবে সন্তোষ বলে, দোষ জারি হোক, রাস্তার মধ্যে কোনো মেয়েকে অপমানিত হতে দেখাটা আমি পছন্দ করি না। এই বলে সন্তোষ তখন চলে যায়। তো হসপিটালে আসার পর সন্তোষের কাছে একজন মেয়ে রিসেপশনিস্ট তার সমস্যার কথা জানতে চায়, কিন্তু অনেক চেষ্টা করেও ঘন্টাখানেক সময় নষ্ট করার পরেও সন্তোষ মেয়েটিকে তার সমস্যার কথা বলতে পারছিল না। ঠিক তখনই সেখানে সন্তোষের বন্ধু চলে আসে, আর সে চিৎকার করে বলতে থাকে, আমার বন্ধু এখানে টুনটুনি বড় করা সার্জারি করতে এসছে। এটা শুনে হসপিটালের সবাই তখন সন্তোষের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর তারা দুজন ডক্টরের রুমে আসে। তখন ডক্টর তাদেরকে একটা ফটো অ্যালবাম দেখতে বলে। অ্যালবাম ভর্তি বিভিন্ন লোকেদের ছবি দেখে সন্তোষের বন্ধু মনে করে হয়তো সবাই এরা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে। ডক্টর জবাবে বলে, এরা সবাই টুনটুনি বড় করার সার্জারি করাতে গিয়ে মারা গেছে। যে সার্জারি করাতে তুমি এখানে এসছো, এই অপারেশনটা খুবই জটিল, সামান্য ভুল হলে রোগী মারা যাবে, তাই ভালো করে চিন্তা ভাবনা করে দেখো কি করবে। ডক্টরের কথা শুনে তারা দুজন হসপিটাল থেকে বেরিয়ে আসে। এরপর সন্তোষের বন্ধু সন্তোষকে না জানিয়ে তাকে একটা ফ্ল্যাটে নিয়ে আসে। এখানে এসে তো সন্তোষের মরার দশা, লজ্জা ভয়ে তার গলা শুকাতে থাকে। এদিকে বন্ধু তাকে দুজন মেয়ের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে বলে। সন্তোষ তখন সেখান থেকে পালাতে চায়, কিন্তু বন্ধু তাকে বলে, আরে বন্ধু, যদি তুমি তোমার ব্যাট নিয়ে মাঠে খেলতেই না নামো, তাহলে তুমি বুঝবে কি করে যে তোমার ব্যাট আসলে ছোট না বড়? তুমি তোমার ব্যাট নিয়ে ঠিক ব্যাটিং করতে পারো কি না সেটা চেক করার জন্য তোমাকে আগে খেলতে হবে। যদি তুমি খেলতে না পারো তাহলে অপারেশন করে সাইজ বড় করবে। সন্তোষ ভেবে দেখে কথাটা তো বন্ধু খারাপ বলেনি, তাই সে তখন ঝাপাতে ঝাপাতে চলে আসে ব্যাটিং করতে। কিন্তু এখানে এসে সন্তোষ মেয়েটিকে তার কাছে আসতে দেখে লজ্জায় সে তখন নিজেকে বাঁচাতে বাথরুমে এসে বসে থাকে। এমন সময় বাইরে থেকে কেউ দরজায় নক করলে সন্তোষ এসে দরজা খুলে দেখে শহরে যত পুলিশ আছে সব এসে দরজা দাঁড়িয়ে আছে। আর সন্তোষকে এখানে দেখতে পেয়ে পুলিশরা তাকে গ্রেপ্তার করে নেয়। ওদিকে অন্য রুমে সন্তোষের বন্ধু তো অন্য একটি মেয়ের পানির কলে কাজ করছিল। পুলিশ এসেছে বুঝতে পেরে সে তখন পুলিশকে বলে, স্যার আমি হলাম এই এলাকার নামকরা কল মিস্ত্রি, এখানে এসেছিলাম কল ঠিক করতে, যদি কখনো আপনার দরকার হয় তাহলে আমাকে খবর দেবেন। তো এসব কিছু বলে পুলিশের চোখে ধুলো দিয়ে সে তখন এখান থেকে কেটে পড়ে। তখনই অমনি সময় পেছন থেকে সন্তোষ এসে তাকে ডাক দিলে পুলিশ বুঝে যায় এই বেটা এখানে কোন পানির কল ঠিক করতে এসেছিল। তাই পুলিশ তখন তাদের দুই বন্ধুকে ধরে থানায় নিয়ে যায়। আর বেশি পাকামি করবার জন্য পুলিশরা তখন সন্তোষের বন্ধুকে দিয়ে থানার টয়লেটটাও পরিষ্কার করায়। তো কিছুক্ষণ পর খবর পেয়ে সন্তোষের বাবা থানায় চলে আসে সন্তোষকে ছাড়িয়ে নিতে। থানায় এলে সন্তোষের বাবাকে পুলিশ অফিসার তখন বলে, তোমার ছেলেকে আমি হাতে নাতে ধরেছি, তুমি কি তোমার ছেলেকে এসব কিছু শিখিয়েছো? পুলিশের নানান অপমানজনক কথা সন্তোষের বাবাকে তখন শুনতে হয়। সন্তানের কারণে বারবার অপমানিত হয়ে বাবা তখন সিদ্ধান্ত নেয় সে সন্তোষের বিয়ে দিয়ে দেবে, যাতে সন্তোষের স্বভাব চরিত্র ভালো হয়। তো বিয়ের কথা শুনে তো সন্তোষ পড়ে যায় মহাবিপদে, কারণ বিয়ে হয়ে গেলে তো বাসর রাতে তার স্ত্রী বুঝে যাবে সন্তোষের মেশিন ছোট, আর ছোট মেশিনের জন্য তার পরের দিনে বিয়েটা ভেঙে যাবে। আর এতে করে পুরো শহর তখন জেনে যাবে সন্তোষের টুনটুনির খবর। তাই সন্তোষ চাইছিল আগামীকাল মেয়ে দেখতে যাওয়ার সময় সে তার বন্ধুকে সাথে নিয়ে যাবে। সব শুনে বন্ধু বলে, ব্রো আমি এটা বুঝলাম যে মেয়ে দেখতে তুমি আমাকে কেন সাথে নিয়ে যাবে। জবাবে সন্তোষ বলে, তুমি যে এখানে যাও সেখানেই ঝামেলা হয়ে যায়, তাই আমি চাই তুমি আমার সাথে মেয়ে দেখতে যাও, যাতে ঝামেলা হলে বিয়েটা ভেঙে যায়। তো যাই হোক, পরের দিন সন্তোষ তার পরিবারের সাথে মেয়ে দেখতে আসে। এখানে আসার পর লোকজনদের মাধ্যমে সন্তোষ জানতে পারে যদি এই মেয়ের ছেলে দেখে পছন্দ না হয় তবে সে সেই ছেলের গায়ে কফি ঢেলে দেয়। এই পর্যন্ত যত ছেলে এই মেয়েটাকে দেখতে এসছে প্রতিটা ছেলের সাথে মেয়েটা এমন করেছে। এটা বলতে গেলে ছেলেদের রিজেক্ট করা মেয়েটার একটা ধরন। তো এরপর সন্তোষ বাড়ির ভিতরে মেয়ে দেখতে এসে যায়। আর তারপর সে যখন মেয়েটাকে দেখে প্রথম দেখাতেই মেয়েটিকে সন্তোষের পছন্দ হয়ে যায়। কিন্তু মেয়েটি যখন কফি নিয়ে সন্তোষের কাছে আসে তখন মেয়েটি সন্তোষের প্যান্টের উপর কফি ফেলে দেয়। এতে সন্তোষ এটা বুঝে যায় যে মেয়েটি তাকে একদমই পছন্দ করেনি। তাই সে আর সময় নষ্ট না করে দ্রুত সেখান থেকে চলে যায়।
তো এর পরের দিন সন্তোষ তার কাজে ফিরে আসলে সে দেখতে পায় মেয়েটি তাকে খুঁজতে এখানে এসছে। কারণ বুঝতে না পেরে সন্তোষ তখন পালিয়ে যায়। এরপর থেকে সন্তোষ লক্ষ্য করে মেয়েটি তাকে সব জায়গায় খোঁজার চেষ্টা করছে সন্তোষের সাথে কথা বলার জন্য, কিন্তু সন্তোষ ভিতর মতো মেয়েটাকে দেখে পালাতে থাকে। একদিন সন্তোষ শপিং করার জন্য মলে আসলে সে আবারও সেই মেয়েটিকে দেখতে পেয়ে পালাতে চায়, কিন্তু এবার আর সেটা সম্ভব হয় না। মেয়েটি তাকে দেখে ফেলে। মেয়েটির নাম অমৃতা। অমৃতা তখন সন্তোষকে বলে, আমি বেশ কিছুদিন হলো তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তোমাকে খুঁজে পাচ্ছি না। আসলে আমি সেদিন ইচ্ছে করে তোমার উপরে ফেলিনি, সেদিন একটা দুর্ঘটনা হয়ে গেছিল, কারণ তোমাকে দেখে আমি চমকে গিয়েছিলাম। অমৃতা তখন আরও বলে, আমি তোমাকে আগে থেকেই পছন্দ করতাম। এটা শুনে সন্তোষ চমকে ওঠে, বলে, কি বলো? তুমি কি সেদিনের আগেও কি আমাকে দেখেছিলে? অমৃতা বলে, হ্যাঁ, ওই যে সেদিন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই মেয়েটা আমিই ছিলাম। সেদিন মেয়েদের প্রতি তোমার রেসপেক্ট দেখে আমি তখন থেকে তোমাকে পছন্দ করে ফেলেছি। অমৃতা তখন নিজের সম্পর্কে সন্তোষকে সবকিছু বলতে শুরু করে। সে বলে, বিগ স্টার নামের একটা কোম্পানিতে সে জব করে। তার ফেভারিট হিরোর নাম বিগ বি। তার পছন্দের টিভি শো হচ্ছে বিগ বস। তার ফেভারিট টিভি সিরিজের নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। মানে অমৃতা সব কিছুই বিগ পছন্দ, আর বড় সব জিনিসের প্রতি সে আকৃষ্ট। এটা বুঝতে পেরে সন্তোষ তো খুবই ঘাবড়ে ওঠে, কারণ তার টুনটুনি তো অনেক ছোট। তাই যদি সে এই মেয়েটাকে বিয়ে করে তাহলে যে কি ভয়ঙ্কর বিপদ হবে এই ভেবে সে অস্থির হচ্ছিল। এই জন্য সে তখন মেয়েটিকে তার পিছু ছাড়াবার জন্য বলে, আমি খুব ছোট একটা জব করি আর অল্প টাকা বেতন পাই। এটা আমার ছোট একটা বাইক। প্রতি মাসে ছোট ছোট কিস্তিতে আমি এর দাম পরিশোধ করছি। এটা আমার বাড়ি, তোমার বাড়ির তুলনায় অনেক ছোট। এমন আরও অনেক জিনিস আছে আমার লাইফে যা বেশ ছোট। আমি মনে করি আমার এই ছোট জিনিসগুলো দিয়ে আমি কখনোই তোমার বড় স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। তাই আমাকে বিয়ে করার পূর্বে খুব ভালো করে তোমার একবার ভেবে দেখা উচিত। সব শুনে অমৃতা তখন বলে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই যুগের ছেলেরা তো তাদের ছোট ছোট জিনিসগুলোকে তাদের বড় করে দেখানোর চেষ্টা করে, কিন্তু তুমি তাদের মতো নও। তাই বিয়ে আমি তোমাকেই করব। তো এরপর থেকে সন্তোষ আর অমৃতা দুজন দুজনের কাছে চলে আসে, আর তাদের সময় ভালো কাটতে থাকে। অমৃতার পরিবারও সন্তোষকে খুব পছন্দ করেছিল। তাই অমৃতার বাবা একদিন সন্তোষকে ডেকে নিয়ে বলে, বেটা, আমি জীবনেও কারো কাছ থেকে কিছু চাই না, তবে আমার মেয়েটার জন্য আজ তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি আমার মেয়েটাকে কখনো দুঃখ দিও না। অমৃতার বাবার এই কথাগুলো শুনে সন্তোষ খুব আবেগী হয়ে পড়ে। তাই পরের দিন সে অফিসে এসে তার বন্ধুকে বলে, ব্রো, আমি সেই সার্জারিটা করাতে চাই। আমি জানি এই সার্জারিটা অনেক বিপজ্জনক, এতে আমি মারাও যেতে পারি। তবুও আমি অমৃতার সুখের জন্য যেভাবেই হোক আমার টুনটুনিকে বড় করতেই হবে। তো এরপর তারা দুই বন্ধু মিলে সেই ডক্টরের চেম্বারে চলে আসে মিটিং করার জন্য। ডক্টর তখন বলে, অপারেশন করতে হলে 15 লক্ষ টাকা লাগবে। এত টাকার কথা শুনে বন্ধু তখন বলে ওঠে, স্যার, আপনি আপনার মেডিকেল পড়ার খরচ আমাদের কাছ থেকে কেন উঠাতে চাইছেন? ডক্টর জবাবে বলে, টাকা 15 লক্ষই লাগবে যদি অপারেশন করাতে চাও, বলো, নাইলে ভাগো। তো সন্তোষ টাকা দিতে রাজি হয়ে গেলে ডক্টর তখন বলে, আচ্ছা, টুনটুনির সাইজ তুমি কত ইঞ্চি বড় করতে চাইছো? জবাবে সন্তোষ 4-5 ইঞ্চির কথা বললে বন্ধু তখন রেগে গিয়ে বলে, টাকা যেহেতু 15 লাখ দিবি, তাহলে সাইজটা আরও বড় করিয়ে নে। তো সাইজ কত বড় হবে তারা সিদ্ধান্ত নিতে না পেরে ফোন করে অমৃতাকে সন্তোষ তখন জিজ্ঞেস করে, তোমার লাকি নাম্বার কত? জবাবে অমৃতা বলে, তার লাকি নাম্বার 9। এটা শুনে সন্তোষ তখন ডক্টরকে বলে, স্যার, আপনি তাহলে টুনটুনি 9 ইঞ্চি করে দেন। 9 ইঞ্চির কথা শুনে ডক্টর বলে, কি বলো? এসব 9 ইঞ্চি এত বড় তো হাতিরও হয় না। 6 ইঞ্চি করিয়ে নাও, এটাই পারফেক্ট সাইজ। তো মিটিং পরিশেষে 6 ইঞ্চিতে শেষ হয়। এবার হচ্ছে টাকা জোগাড় করার পালা। তো টাকা জোগাড় করার জন্য সন্তোষ তখন তার বন্ধুকে দায়িত্ব দিলে বন্ধু তখন সন্তোষকে নিয়ে একজন সুদখোর মহাজনের কাছে আসে আর 15 লক্ষ টাকা লোন চায়। মহাজন তাদেরকে তখন টাকা দিতে রাজি তো হয়ে যায় ঠিকই, তবে সে তাদেরকে ওয়ার্নিং করে দিয়ে বলে, প্রতি সপ্তাহে সুদের টাকা নিয়মিত দিতে হবে। যদি এতে কোনো হেরফের হয় তাহলে তখন থেকে তোমাদের খারাপ সময় শুরু হবে। তো এর পরের দিন সন্তোষ তার মাকে হয়তো শেষবারের মতো বিদায় জানিয়ে বাসা থেকে বেরিয়ে যায় অপারেশন করবার জন্য, কারণ তার মনে হচ্ছিল এই অপারেশনটা করার সময় হয়তো তার মৃত্যু হতে পারে। এরপর সে অমৃতার সাথেও এসে দেখা করে আর তাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে কিছু না বলে চুপচাপ চলে আসে হসপিটালে।
তো এরপর ফাইনালি সন্তোষ সার্জারি শুরু হলে বাইরে বসে বন্ধু তখন ভীষণ চিন্তা করতে থাকে। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারে ডক্টররা বের হয়ে ছোটাছুটি শুরু করলে বন্ধু তখন বুঝতে পারে সন্তোষ আর বেঁচে নেই, সন্তোষ মারা গেছে। এখন তাকে 15 লক্ষ টাকা সুদ সহ ফেরত দিতে হবে। এই দুঃখে বন্ধু তখন খুব কাঁদতে থাকে। একজন নার্স এসে বন্ধুকে অপারেশন থিয়েটারে নিয়ে আসলে সে দেখে সন্তোষের টুনটুনি অপারেশন করতে গিয়ে হার্ট ফেল করে ডক্টরই মারা গেছে। তো ডক্টর মারা যাওয়াতে সন্তোষের অপারেশন আর হয় না। টুনটুনি বড় করা এখন আর কোনোভাবে সম্ভব না বুঝতে পেরে সন্তোষ খুব ভেঙে পড়ে। এই জন্য সে তখন অমৃতাকে ফোন করে আগামীকাল তার সাথে দেখা করতে বলে, কারণ যেভাবেই হোক তাকে এখন বিয়েটা ভাঙতেই হবে। তো পরের দিন সকালে তারা দুজন একটা পার্কে এসে দেখা করে। এখানে অমৃতা তখন সন্তোষকে একটা গিফট দিয়ে হ্যাপি ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করে। অবশ্য সন্তোষের তো টেনশনে মনেই ছিল না যে আজ হ্যাপি ভ্যালেন্টাইন ডে। যাই হোক, এরপর সন্তোষ অমৃতাকে যখনই বলতে যাবে যে এই বিয়েটা করা তার পক্ষে সম্ভব নয়, তখনই জবরং দল নামে একটা গ্রুপ সেখানে চলে আসে, যাদের কাজেই হলো পার্কে কোনো ছেলে মেয়েদেরকে একান্তে সময় কাটাতে দেখলে তাদের ধরে বিয়ে করিয়ে দেওয়া। তো পরিস্থিতি বুঝতে পেরে সন্তোষ তখন সেখান থেকে পালাতে গেলে জবরং দল গ্রুপ সন্তোষকে সেখানে আটকে বিয়ের জন্য জোর করতে থাকে। মিডিয়াও তখন সেখানে চলে আসে। তখন অমৃতাও সন্তোষকে বলে যেহেতু 1 সপ্তাহ পরেই আমাদের বিয়ে, তাই এখন এদের সাথে ঝামেলায় না জড়িয়ে মঙ্গলসূত্র পরিয়ে আমায় বিয়ে করে নাও। তো আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সন্তোষ তখন অমৃতাকে সেখানে বিয়ে করে নেয়। আর মুহূর্তেই সেই নিউজটা সারা দেশে তখন ভাইরাল হয়ে যায়। তো বিয়ের নিউজটা টিভিতে দেখতে পেয়ে দুই পরিবারে তখন সিদ্ধান্ত নেয় যেহেতু বিয়েটা হয়ে গিয়েছে, তাই দুদিন পরে আমরা একটা রিসেপশন করি, যেখানে দুই পরিবারের সব আত্মীয়রা এসে ওদের আশীর্বাদ করে যাবে। তো দুদিন পরে রিসেপশনের দিন সন্তোষ আর অমৃতাকে তাদের রিলেটিভরা এসে আশীর্বাদ দিতে থাকে। তো প্রথমেই আসে সন্তোষের কাজিন, যে অনেক আগে বাড়ি থেকে হারিয়ে গেছিল, তবে এখন সে একজন লরি ড্রাইভার হয়ে ফিরে এসছে। এরপর আসে সন্তোষের নানা, যে হচ্ছে পূজা হেডলের বড় ফ্যান। মানে বুড়ো দু পায়ে শক্তি না থাকলে কি হবে, তার 3 নাম্বার পায়ের জোর এখনো কমেনি। এরপর আসে সন্তোষের আরেক কাজেন, যে একজন ব্যর্থ প্রেমী আর তাই সারাক্ষণই সে মরতে চায়। তো এইরকম অনেক পাগল টাইপের আশীর্বাদে সন্তোষ পাগল হতে থাকে। ঠিক এমন সময় সন্তোষের বাবা একজনকে দেখে ভয়ে দৌড়ে সন্তোষের কাছে এসে বলে দ্রুত বাথরুমে চল, কোথা আছে। সন্তোষ যেতে না চাইলে বাবা তখন বলে তাকিয়ে দেখ কে আসছে। সন্তোষ তাকিয়ে দেখে এটা তো ওই পুলিশ অফিসারটা যে তাকে হোটেল থেকে গ্রেপ্তার করেছিল। বিয়ে বাঁচাতে সন্তোষ তখন দূরে পালিয়ে যায়, সাথে সেই বন্ধু চাঁদুও পালায়, কারণ নয়তো বিয়ে তো ভাঙবেই, সাথে বাথরুমটাও পরিষ্কার করতে হবে। তো কিছুক্ষণ লুকিয়ে থাকার পর তারা দেখে সেই পুলিশ অফিসার অমৃতাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেছে। পুলিশ চলে যাবার পর সন্তোষের বাবা জানতে পারে সেই পুলিশ অফিসারটি হলো অমৃতের চাচাতো ভাই, এখানকার লোকাল থানার ওসি। যাই হোক, এর পরের সিনে দেখা যায় একজন পণ্ডিতকে সন্তোষের বাড়িতে আসতে। এই পণ্ডিতকে মূলত এখানে ডাকা হয়েছে বাসর করার শুভ মুহূর্ত বের করার জন্য। সন্তোষ তখন পণ্ডিতকে আটকিয়ে কিছু টাকা পয়সা দিয়ে বলে ভেতরে গিয়ে বলবেন আমি পুঞ্জিকা ঘেটে যা দেখলাম এই মাসে তো বাসর করার মতো কোনো শুভ মুহূর্ত নেই, বাসর আটকাতে হবে। জানতে পেরে পণ্ডিত তখন সন্তোষের প্যান্টের দিকে তাকিয়ে বলে ওখানে কোনো সমস্যা আছে কি। বন্ধু ব্যাপারটা বুঝতে পেরে তখন পণ্ডিতকে বলে প্যান্টের থেকে চোখ সরান, আর আপনাকে যেটা বলতে টাকা পয়সা দেওয়া হয়েছে সেটা বলেন। তো পণ্ডিত এরপর পূজা অর্চনা গণনা করে বলে পুঁজি ঘেটে যা দেখলাম তাতে সন্ধ্যা 7টা 16 মিনিট হচ্ছে বাসর করার সবচেয়ে উত্তম সময়। সন্তোষ তো এরপর রেগে মেগে পণ্ডিতকে ধরে বলে এটা তুই কেন করলি। জবাবে পণ্ডিত বলে আমাকে কেউ ডবল টাকা দিয়েছে যাতে আমি বাসর করার শুভ মুহূর্ত আজ রাতেই বের করি। তখনই দেখা যায় সন্তোষের সেই কাজিনকে, যে অনেক বছর আগে হারিয়ে গিয়ে লরি ড্রাইভার হয়ে ফিরে এসছে। তো কাজিন তখন সন্তোষকে বলে পণ্ডিতকে টাকা আমি দিয়েছি, কারণ আমি যখন পণ্ডিতকে জিজ্ঞেস করলাম শুভ মুহূর্ত কখন হবে, তখন পণ্ডিত আমায় বলল এই মাসে নাকি বাসর করার মতো কোনো শুভ মুহূর্তই নেই, তাই আমি পণ্ডিতকে টাকা খাইয়ে তোমার জন্য শুভ মুহূর্ত বের করিয়েছি। তো কথা শেষ হতেই সন্তোষের মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসে। নোটিফিকেশন চেক করলে সন্তোষ দেখে তার সেই টুনটুনি বড় করার গ্রুপে নতুন একটা ভিডিও চলে এসেছে। ভিডিও দেখে সন্তোষ জানতে পারে হায়দ্রাবাদে একজন টুনটুনি বাবা চলে এসছে, যার বানানো ওষুধ খেলে মাত্র 10 দিনের মধ্যে ছোট টুনটুনি বড় হয়ে যাবে। তো সন্তোষ এই সুযোগটা আর মিস করবে না, তাই সে তখন বন্ধুকে পাঠায় সেই বাবার কাছে ওষুধ আনতে। আর সে বাড়ির ভেতরে এসে ভাবতে থাকে কিভাবে 10 দিনের জন্য বাসর রাত আটকানো যায়। তো এমন সময় তার মাথায় একটা আইডিয়া আসে, যদি তার বাসায় আসা মেহমানদের কোনোভাবে আটকানো যায়
তাহলে বাসর রাত আটকানো যাবে। আর সন্তোষের বাসাটাও ছিল ছোট, তাই সন্তোষ তার মায়ের দোহাই দিয়ে বাড়ির আত্মীয়দের রেখে দেয়। এতে করে শোয়ার জায়গার অভাবে বাসর করা থেকে সন্তোষ বেঁচে যায়। কিন্তু এর পরের দিন সন্তোষের সেই বন্ধু আবারও ঝামেলা বাঁধায়। সে সন্তোষকে বাসর রাত করবার জন্য বাড়ির সবাইকে নিয়ে সিনেমা হলে মুভি দেখতে চলে যায়। আর যাবার আগে সে সন্তোষকে বলে, আমাদের ফিরতে 2-3 ঘন্টা সময় লেগে যাবে, তাই সময়ের মধ্যে তুমি বাসরটা সেরে নাও। তো সবাই চলে যাওয়ার পর বাড়িতে সন্তোষ আর অমৃতা একাই থাকে। আর বাসা ফাঁকা পেয়ে বাড়িতে অমৃতা সন্তোষের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে সন্তোষের অফিসের ম্যানেজার চলে আসে। এতে সন্তোষ এখনকার মতো বেঁচে গেলেও অন্যদিন সে ফেঁসে যায়, কারণ ম্যানেজার সন্তোষের জন্য 10 দিনের হানিমুন ট্রিপ নিয়ে এসছে। তো এরপর সন্তোষ তার বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করে সে ওষুধটা পেয়েছে কিনা। ফোন ধরে তখন তার বন্ধু বলে, ব্রো, আমি তো ভেবেছিলাম তুই একাই এই সমস্যায় ভুগছ, কিন্তু এখন তো দেখছি শহরের অর্ধেক লোক একই সমস্যায় ভুগছে। এদিকে সন্তোষের হানিমুন ট্রিপের ব্যাপারটা তার কাজিন জেনে ফেলে, আর তাই বাধ্যতামূলক সন্তোষকে এবার হানিমুন করতে সিমলাতে যেতেই হচ্ছে। তো সিমলা যাবার জন্য সন্তোষ যখন সবার সাথে ট্রেন স্টেশনে আসে, তখন হঠাৎ বন্ধু তাকে ফোন করে আর বলে, ব্রো, টুনটুনি বাবার সাথে কথা হয়ে গেছে, আগামীকাল সকালে বাবার সাথে তোমাকে দেখা করতে হবে। এবার তো যেভাবে হোক ট্রেন ট্রিপটা ক্যান্সেল করতেই হবে, না হলে বাবার সাক্ষাৎ যে আর পাওয়া যাবে না। তাই ট্রেন মিস করার জন্য সন্তোষ তখন বুদ্ধি করে একজন দোকানদারের সাথে ঝগড়া বাঁধিয়ে ফেলে। এরই মধ্যে তার ট্রেনটিও তখন ছেড়ে দেয়, কিন্তু সন্তোষের কাজিন তো ছাড়বার লোক নয়। সে সন্তোষ আর অমৃতাকে ধরে নিয়ে চোখ বন্ধ করে দৌড়াতে থাকে ট্রেন ধরবার জন্য। তখন হঠাৎ একটা পোলের সাথে ধাক্কা লেগে সন্তোষের কাজিন থেমে যায় আর মারাত্মক চোট পেয়ে হসপিটালে ভর্তি হয়। তো পরের দিন সকাল হলে সন্তোষ জানতে পারে সেই বিখ্যাত টুনটুনি বাবা হঠাৎ জরুরি চিকিৎসা দিতে এমএলএর বাড়িতে চলে গেছে। তাই সন্তোষের চিকিৎসা করাতে বাবার প্রধান শিষ্য কামদেবী চলে আসে। তো কামদেবী এখানে এসে সন্তোষকে বলে, রোজ রাত 3টার সময় তোমাকে দেবগিরি পাতা দিয়ে তৈরি ওষুধ টানা 10 দিন খাওয়াতে হবে। আর সেটা যদি কোনো কারণে একটা দিনও মিস হয়ে যায়, তাহলে ওষুধে আর কোনো কাজ করবে না। এই জন্য এই 10টা দিন আমাকে তোমার বাসায় থাকতে হবে। কামদেবী সন্তোষকে আরও বলে, এই দেবগিরি পাতার সাইড এফেক্ট আছে, এটা খেলে তোমার প্রচুর খিদা লাগবে আর রাগ উঠবে, যা তোমাকে কন্ট্রোল করতে হবে। তো সব শর্ত মেনে কামদেবীকে সন্তোষ তার বাড়িতে নিয়ে আসে। এখানে এনে সন্তোষ তার বাবাকে বলে, ইনি তার বন্ধুর বোন। বন্ধুর বাবা রোজ রাতে নেশা করে বাড়ি ফিরে এসে একদিন সে নেশার টাকা জোগাড় করতে না পারার জন্য এই মেয়েটিকে আরেক নেশাখোরের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। তো এই মেয়েটি তখন বাড়ি থেকে পালিয়ে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে যায়। আজ বহু বছর পর এসে বাড়িতে ফিরে এসছে, কিন্তু তার বাবা তাকে বাড়িতে উঠতে দেয়নি। এজন্য আমি তাকে সাথে করে নিয়ে এসেছি কিছুদিন এখানে রাখার জন্য। তো দুঃখে ভরা কাহিনী শুনে সন্তোষের বাবা রাজি হয়ে যায় কামদেবীকে আশ্রয় দিতে। এদিকে কামদেবীকে দেখতে পেয়ে সন্তোষের ছেঁকা খাওয়া কাজিনের মনে নতুন করে ভালোবাসা জেগে ওঠে এবং সে কামদেবের পেছন পেছন ঘুরতে শুরু করে। তো এদিকে সন্তোষ সেদিন থেকে প্রতিদিন রাত 3টার সময় ঘুম থেকে জেগে কামদেবীর রুমে চলে আসে ওষুধ খাবার জন্য। আর একদিন সন্তোষের কাজিন এই ব্যাপারটা দেখে ফেলে আর সন্তোষের বাবাকে সব কিছু জানিয়ে দেয়। সব শুনে সন্তোষের বাবা তো বলে, হ্যাঁ, তার দ্বারা সব কিছুই সম্ভব। তাই আজ রাতে সে নিজেই সন্তোষকে ধরে ফেলে, কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ দেবগিরি পাতার রস নিয়মিত খাবার কারণে সন্তোষ প্রচুর রেগে থাকে। আর তাই সন্তোষের বাবা সন্তোষকে হঠাৎ এমন রাগ করতে দেখে ওখান থেকে কেটে পড়ে। সন্তোষ রোজ রাতে এসে কামসুধা পান করে। তো 10 দিন পূর্ণ হওয়ার আগে একদিন সন্তোষের বাসায় বিরিয়ানির আয়োজন হচ্ছিল। সেই সময় সন্তোষের বাসায় একটি ছোট্ট ছেলে কামদেবের রুম থেকে দেবগিরির পাতা এনে রান্নাঘরে রেখে দেয়। এতে বাড়ির মহিলারা তখন দেবগিরি পাতাকে ভুল করে তেজপাতা মনে করে নিয়মিত বিরিয়ানিতে মিশিয়ে দেয়। আমরা তো জানি এই দেবগিরি পাতার একটা ভয়ঙ্কর সাইড ইফেক্ট আছে, এই পাতা খেলে যে কেউ ভয়ানক রেগে যাবে। তাই দেবগিরি পাতার বিরিয়ানি খেয়ে সন্তোষের বাবার পুরনো রাগ জেগে ওঠে। আর তার পুরনো রাগটা ছিল তাকে 10 লক্ষ টাকা যৌতুক দেওয়ার কথা বলে বিয়ের পরে 10,000 টাকা ধরিয়ে দিয়েছিল সন্তোষের নানা। তাই সেই রাগে সে তখন সন্তোষের নানাকে ধরে বেদম মারতে থাকে। তো যাই হোক, পাতা শেষ হয়ে যাওয়াতে সন্তোষের এই চিকিৎসাটা আর শেষ করা হলো না। তবে এত খারাপ কিছুর পরও একটা ভালো ঘটনা ঘটে। সন্তোষ অমৃতার সাথে বাসর করে ফেলে। সন্তোষের সাথে ইন্টিমেট হয়ে অমৃতাও সন্তুষ্ট থাকে। এই ব্যাপারটা নিয়ে সন্তোষ আজ বেশ খুশি, কিন্তু তখনই ঘটে একটা বিশাল বিপত্তি। বিপত্তিটা ছিল অমৃতাকে দেখতে অমৃতার বাবা মা আসে বাসায়, আর তাদের সাথে আছে অমৃতার সেই চাচাতো ভাই, যে এখানকার লোকাল থানার ওসি, যিনি সন্তোষকে হাতে নাতে মেয়েসহ গ্রেপ্তার করেছিল। তো সেখানে সন্তোষকে দেখতে পেয়ে তো চমকে উঠে বলে, তুই এখানে কি করছিস?
সন্তোষের বাবা তখন বলে, আরে তুই কাকে কি বলছিস, এটা তো অমৃতার স্বামী সন্তোষ। ওসি তখন সবাইকে বলে, বিয়ে দেওয়ার আগে ছেলের ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করে নেবে না? এই ছেলে তো অনেক বড় নারীবাজ। আমি তো কিছুদিন আগেই রুম ডেট থেকে হাতে নাতে ধরেছি। তো ব্যাস শুরু হয়ে যায় এখানে বিশাল কেচাল। আর এই কেচালের মধ্যে ঘি ঢালে সন্তোষের সেই প্রেমিক কাজিন। সে বলে, হ্যাঁ, সন্তোষ আসলে চরিত্র ভালো না। সে রোজ রাত 3টার সময় ঘুম থেকে জেগে এই মহিলার রুমে যেত। আমি নিজে সেটা দেখেছি। সবার কাছ থেকে সন্তোষের ব্যাপারে নেগেটিভ কথা শুনে অমৃতার বাবা অমৃতাকে তখন সাথে করে নিয়ে চলে যায়। তো এরপর এখানে মুভি ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে আসে, যেখানে সন্তোষ এতক্ষণ তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো ডক্টরকে বলছিল। সব শুনে ডক্টর তখন বলে, এইসব ডাক্তাররা বলে অপারেশন করে সাইজ বাড়ানো যাবে, তারা আসলে ভুয়ো। ওসব ডাক্তাররা শুধু টাকা হাতিয়ে নেওয়ার জন্য এসব কথা বলে। আর স্বামী বাবাদের কাছ থেকে গাছ ডাল লতা পাতা এসব কিছু খেয়েও টুনটুনির সাইজ কখনো বাড়ানো সম্ভব না। আর সুখী দম্পতির জন্য টুনটুনির সাইজ না, ভালোবাসার সাইজ বড় থাকাটাই সবচেয়ে জরুরি। যার প্রমাণ তো তুমি নিজেই পেয়েছো অমৃতার কাছ থেকে। অমৃতা তো বাসর করে তৃপ্তি পেয়েছে, সাইজ ছোট হওয়ার জন্য তো সে অতৃপ্ত নয়। তোমার উচিত এখন অমৃতার কাছে গিয়ে সব সত্য কথা খুলে বলা, আর সব কিছুর জন্য তার কাছে গিয়ে সরি বলা। এখানে ডক্টর সন্তোষের বাবাকেও ডেকে সন্তোষের সব সত্য কথা তাকে খুলে বলে, আর সন্তোষের প্রতি তার ভুলগুলো ভাঙিয়ে দেয়। তো এদিকে সন্তোষ চলে আসে অমৃতার বাড়িতে তাকে সব কিছু খুলে বলতে, কিন্তু অমৃতার পরিবারের লোকেরা সন্তোষকে মেরে তাদের বাড়ি থেকে বের করে দেয়। অমৃতার সাথে কথা বলার জন্য কোনো উপায় না পেয়ে সন্তোষ তখন একটা মাইক নিয়ে অমৃতাকে ডাকে, আর তার ব্যাপারে সব সত্য ঘটনা খুলে বলে। এবং সে বলে, আমি ভাবতাম আমার টুনটুনি ছোট, তাই সেটা পরীক্ষা করবার জন্য আমার এক বন্ধু আমাকে ধোঁকা দিয়ে খারাপ মেয়েদের কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি সেখানে গিয়ে কিছু করিনি, এই জন্য আমি নির্দোষ। তোমার লাকি নাম্বার 9, তাই আমি এখন 1 থেকে 9 অবধি গুনবো। এর মধ্যে যদি তুমি আমার কাছে না চলে আসো, তাহলে আমি তোমার জীবন থেকে চিরতরে চলে যাব। তো সন্তোষ 9 অবধি গুনলে অমৃতাও তার ভুল বুঝতে পেরে সন্তোষের কাছে চলে আসে। আর এখানেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।